So let's start our class, and in yesterday's class we were talking about by preposition, and I think we completed the first 2 points. প্রথম পয়েন্ট আমরা দেখেছিলাম যে প্রিপোজিশনের প্রথম যে ইউসেজ যেটা রয়েছে তার মিনিংটা কি দেখেছিলাম। প্রিপোজিশনের প্রথম মিনিং দিচ্ছে বিসাইড মানে পাশে, অথবা তাকেই বলতে পারি অ্যাট দ্য সাইড অফ, নেক্সট টু অথবা ক্লোজ টু, আমরা যে কোনো কিছু বলতে পারি, অথবা বলতে পারি নিয়ার, নিয়ার সেন্সে। এটা আমরা খুব ভালো করে বুঝেছিলাম ছবির মারপথে। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা দেখেছিলাম বাইয়ের সাথে ট্রান্সপোর্ট, এখানে আমি বারবার করে বলে দিয়েছিলাম ডবল স্টার করে রেখো, একে খুব খুব ইম্পর্ট্যান্ট হবে এটা। আর লাস্ট আমরা যেটা করেছিলাম, লাস্ট যেখানে ভিডিওটা দাঁড়িয়েছিল সেটা ছিল এটা, 7খানা সেন্টেন্স ছিল যেটা তোমাদের এক্সারসাইজের জন্য করতে দেওয়া ছিল। তো প্রথমে আমরা এটাকে সলিউশন করি, তারপরে থার্ড নাম্বার ইউসেজে দিকে আমরা এগিয়ে যাব। তো প্রথম সেন্টেন্স কি বলেছে, দেয়ার ওয়ার নো ভেহিকলস অ্যালাউড অ্যাট দ্য মাউন্টেন সাইড, সো উই গট ড্যাশ আ হর্স। অপশন দেওয়া আছে ইন, অন অথবা বাই। আমাকে বলে যে হর্স যেটা রয়েছে, হর্সটা কি নর্মাল 100% একটা ট্রান্সপোর্টের বিষয়? একদম না। হর্স হচ্ছে কি, হর্স একটা অবলা জন্তু যাকে আমরা বাধ্য করেছি ট্রান্সপোর্টের কাজ করানোর জন্য, তাই এখানে বাই হবে না। যেহেতু হর্সের উপরে আমরা বসি তাই ইন হবে না, এখানে অনটা হবে আমার কারেক্ট অ্যান্সার, অন, অন হবে কারেক্ট। 2 নম্বরে চলে আসি, I will call you back as I am dash a taxi right now. এবার দেখো ট্যাক্সির আগে কি আছে, একটা আর্টিকেল আছে। যদি আর্টিকেল না থাকতো তবে বাই বসতো, আর্টিকেল আছে তাই বাই বসবে না, প্রথমে কেটে দিলাম। ট্যাক্সির উপরে কি আমরা বসি, কোথায় বসে যাত্রা করি, ভিতরে বসে যাত্রা করি, তাই অন কেটে দিলাম, ইন হয়ে গেল। ব্যাপারটা এই ইন আর অনের ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে যখন আমরা ইন আর অনে পৌঁছাবো, কোনো চিন্তার কিছু নেই। আর এই 7খানা যখনই কমপ্লিট হবে দেখবে তোমাদের স্কোর কত হচ্ছে। 7-এর মধ্যে যদি 7 হয় তবে খুব ভালো, তবে পরীক্ষায় যেটাই আসুক না কেন তোমরা কিন্তু সেটা করতে পারবে, এর মিনিং দাঁড়াচ্ছে এটা। 3 নম্বর, আর যদি কেউ করে না থাকো বাড়িতে লাস্ট ভিডিও দেখে, লাস্ট ভিডিওটা আরেকবার দেখো, আর এই ভিডিওটা এখানে পজ করো, পজ করে চেষ্টা করো যে সলিউশন করার, যে 7খানার মধ্যে তারপরে আমি যে অ্যান্সারটা করছি সেখানে মেলানোর চেষ্টা করো যে কত স্কোর হচ্ছে তোমাদের, খুব ইম্পর্টেন্ট এটা। আই ইউজুয়ালি ট্রাভেল টু দিল্লি ড্যাশ ইয়ার, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ইয়ার কথা আছে, ইয়ার। তো ইয়ারের আগে মনে রাখবে অলওয়েজ কি বসে, বাই বসে, বাই প্রিপোজিশন, এখানে না হবে অন না হবে ইন, এটা পরীক্ষাতে ডাইরেক্ট আসে ইয়ার বলে। অথবা থাকতে পারতো সি রুটে, সি থাকতে পারতো, রোড থাকতে পারতো, ইয়ার, সি অথবা রুট, সমস্ত ক্ষেত্রেই রোড, সমস্ত ক্ষেত্রেই কি বসবে, বাই প্রিপোজিশন বসবে। পরেরটাই চলে আসি 4 নম্বরে, দ্য চিলড্রেন গো টু স্কুল ড্যাশ ভ্যান। ভ্যান হচ্ছে আমাদের কি একটা নর্মাল ট্রান্সপোর্ট, ভ্যানের মাধ্যমে যাতায়াতই করা হয়, এর আগে কোনো আর্টিকেল নেই, তাই আমি এখানে কি বসাবো, বাই প্রিপোজিশনটা বসাবো। চলো আসি পরেরটা, ড্যাশ মাই ফ্লাইট, ফ্লাইট আছে কিন্তু তার আগে আমার পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। যখন এরকম কেস হবে তখন আমরা কি এখানে বাই বসাতে পারবো না, বাই বসাতে পারবো না। সেই ক্ষেত্রে ফ্লাইট হোক, প্লেন হোক, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো, অন বসাবো, ইন এখানে বসবে না। চলো আসি পরেরটাতে, আই অলওয়েজ ট্রাভেল ড্যাশ বাস। বুঝতেই পারছি বাস আমাদের নর্মাল ট্রান্সপোর্টের একটা ব্যবস্থা, তাই বাইয়ের সাথে আমি কি, তাই বাসের সাথে কি বসাবো, বাই বসাবো, বাকিগুলো কেটে দেব। চলো আসি পরেরটা, দ্য কিডস ওয়ার এক্সাইটেড টু বি ড্যাশ আ হেলিকপ্টার। হেলিকপ্টার আগে কি আছে, আর্টিকেল এ আছে, এখানে তাহলে বাই বসবে, বাই বসবে না, অন বসবে, অন বসবে না, কি বসবে, ইন বসবে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল ইন। এবার দেখো যে কত স্কোর হলো তোমার। এই 7-এর মধ্যে যদি 7ই হয় তবে ঠিক আছে, যদি 6 হয় সেই পর্যন্ত ঠিক আছে, তার থেকে কম হলে তাহলে লাস্ট ভিডিওতে কোথাও কনসেপ্টে বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে। তো চলে আসি পরের পয়েন্টের দিকে। দ্য থার্ড পয়েন্ট ইজ কাজের সোর্স। থার্ড পয়েন্ট এটা বোঝাচ্ছে কাজের সোর্স। কাজের সোর্স মানে কোনো একটা কাজ করা হচ্ছে, তার সোর্সটা কি,
এইটা বোঝাতে চাইছে। এক্সাম্পল দেখি, এক্সাম্পল দিলেই তোমরা খুব সহজে বুঝতে পারবে। বলছে আই উইল সেন্ড ইউ দ্য রিপোর্ট। আগে এই পর্যন্ত পড়ো, আই উইল সেন্ড ইউ দ্য রিপোর্ট। আমি তোমাকে রিপোর্টটা পাঠাবো। আই উইল সেন্ড ইউ দ্য রিপোর্ট, আমি তোমাকে রিপোর্টটা পাঠাবো। তো এই পর্যন্ত ঠিক আছে। তারপরে কিভাবে রিপোর্টটা পাঠাবো, হাউ উইল আই সেন্ড ইউ দ্য রিপোর্ট। হাউ আই উইল সেন্ড ইউ দ্য রিপোর্ট, এটা ঠিক আছে। বাট হাউ, বাই ফ্যাক্স। বাট হাউ, বাই ফ্যাক্স। বুঝতে পেরেছি ব্যাপার। এই ক্ষেত্রে আমি কি ইউজ করলাম, এই কারণে বাইকে ইউজ করলাম। তো এই যে আমি যে রিপোর্টটা যে পাঠাবো তার সোর্সটা কি, হোয়াট ইজ দ্য সোর্স। হাউ উইল আই সেন্ড দ্য রিপোর্ট, আমি কিভাবে রিপোর্টটা সেন্ড করব, ফ্যাক্সের মাধ্যমে। তো আমার সোর্সটা কি, ফ্যাক্স। তো এখানে দেখো কমিউনিকেশন মাধ্যম তুমি বলতে পারো, এটাকে বলতে পারো কমিউনিকেট মাধ্যম, কমিউনিকেট বলতে পারো। যে কিভাবে আমি কমিউনিকেট করছি, যখনই কিভাবে আমি কমিউনিকেট করছি এটা বোঝাতে গেলে আমি বাই প্রিপোজিশন ইউজ করতে পারি। বাই ফ্যাক্স হতে পারে, আই উইল সেন্ড ইউ দ্য রিপোর্ট বাই ফ্যাক্স, ইট মে বি ইমেল, যে কোনো কিছু হতে পারে এটা। কিন্তু এটা কি কমিউনিকেট মাধ্যম একটা, বুঝতে পেরেছি। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা ফ্যাক্সের জিনিস। এক সাইড থেকে ফ্যাক্স করা হয়, আর এক সাইড দিয়ে কি বার হয়ে যায়, ডাইরেক্ট কাগজটা বেরিয়ে আসে। এটা ফ্যাক্স, তার সাথে ফোনও মানে লিঙ্ক করা আছে, মানে একসাথে দুটো কাজ করে। এই যে ডিভাইস যেটা দেখতে পাচ্ছ, একটা একসাথে দুটো কাজ করে, ফোনেরও কাজ করছে, ফ্যাক্স মেশিনেরও কাজ করছে। তো বুঝতে পারলাম 3 নাম্বার কি বুঝাতে চাইলো। 3 নাম্বার বুঝাতে চাইলো যে তুমি একটা কাজ করছো, আর সেই কাজটা কি সোর্সের মাধ্যমে হচ্ছে, মানে সোর্স আমি বলছি, আর সেই সোর্সের কমিউনিকেশনের মাধ্যমটা কি, কিভাবে আমি কমিউনিকেট করছি। বুঝতে পারলাম ব্যাপারটা। হাউ ডু আই কমিউনিকেট, কিভাবে আমি কমিউনিকেট করছি, এইটা ব্যাপার। আর কিভাবে করছি সেইটা বুঝাতে গেলে আমি বাই প্রিপোজিশনটা ইউজ করব। পরের এক্সাম্পলে চলে আসি। কন্ট্যাক্ট আস, আমাদের সাথে কন্ট্যাক্ট রেখো, কন্ট্যাক্ট করো। কিভাবে, কিভাবে কমিউনিকেশনটা হবে, ফোনের দ্বারা কমিউনিকেশন হবে। তাই ফোনের আগে আমি কি বসাবো, বাই প্রিপোজিশন বসাবো। যখনই কমিউনিকেট হবে, কমিউনিকেটের সোর্সকে বুঝাবে, সেই ক্ষেত্রে তার আগে আমি কি বসাবো, বাই প্রিপোজিশনকে বসাবো। এইবার তোমাদের পালা, যে তোমরা ভাবো যে কমিউনিকেশনের মাধ্যম আর কি কি জিনিস হতে পারে, এক্সাম্পল তৈরি করো। এইটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে হচ্ছে মেক লটস অফ এক্সাম্পলস। এটা খুব ইম্পর্টেন্ট, যে করবে সে মানে নেক্সট লেভেলে পৌঁছে যেতে তার কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না। চলো আসি 3 নম্বরে। বলছে মার্ক রিসিভড দ্য অর্ডার। মার্ক একজন ব্যক্তির নাম, মার্ক রিসিভড দ্য অর্ডার, তাহলে কি বোঝাচ্ছে, মার্ক কি করেছে, অর্ডারটাকে রিসিভ করেছে। বাট হাউ, কিভাবে, ইমেলের মাধ্যমে। কিসের মাধ্যমে, ইমেলের মাধ্যমে। আর যেহেতু এটা কমিউনিকেটের করার একটা মাধ্যম, ইমেল, ফ্যাক্স, ফোন, তাই এদের সবার আগে কি বসে যাচ্ছে, বাই প্রিপোজিশন বসছে। ক্লিয়ার ব্যাপারটা। তো সোর্সের একটা মাধ্যম আমি দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন, কিভাবে কমিউনিকেট করা হচ্ছে। রিপোর্ট সেন্ড করছি, কিসের মাধ্যমে কমিউনিকেট করছে, ফ্যাক্সের মাধ্যমে, তাই ফ্যাক্সের আগে বাই। কন্ট্যাক্ট করা হচ্ছে ফোনের মাধ্যমে, তাই ফোনের আগে বাই। অর্ডার রিসিভ করা হচ্ছে, বা তুমি রিপোর্ট সেন্ড করো, যে কোনো কিছু ইমেলের মাধ্যমে করো, যেহেতু কমিউনিকেট হচ্ছে তাই তার আগে বাই বসিয়ে দেবে। খুব সিম্পল। এবার তোমার পালা, যে হচ্ছে বেশি থেকে বেশি হচ্ছে এক্সাম্পল ক্রিয়েট করা। চলে আসি পরেরটা। এখনো সোর্স নিয়েই চলছে, কিন্তু এবার সোর্সের সেকেন্ড কেস ধরে নাও। এই কেসটাকে তুমি বলতে পারো, এই কেসটাকে তুমি বলতে পারো পেমেন্ট মেথড। পেমেন্ট আমি লিখে দিই তবে সুবিধা। পেমেন্ট, পেমেন্ট মেথড, একে কি বলতে পারো, পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড মানে তুমি কিভাবে পে করতে চাও, এটা জাস্ট এটা। তো পেমেন্ট মেথড মানে কি, সেটা সোর্স বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে তুমি যদি চাও যে বাই ইউজ করতে, তুমি বাই ইউজ করতে পারো, অথবা থ্রু প্রিপোজিশনও আছে, একেও যদি তুমি চাও তুমি তাকে ইউজ করতে পারো। ওটা আমরা থ্রুতে গিয়ে দেখব। তো চলে আসি ফার্স্ট এক্সাম্পল। আই উড লাইক টু পে, আমি টাকা দিতে পছন্দ করব, বাই ক্রেডিট কার্ড।
So let's assume something. Just assume that you are right now you are in a hotel and you have taken your food. Now you do not want to pay the bill in cash. মানে তুমি ধরে নাও যে তুমি একটা হোটেলে আছো আর হোটেলে তুমি তোমার খাবারটা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমার বিল দেওয়ার পালা, আর তুমি চাইছো না, ইউ ডু নট ওয়ান্ট টু পে ইন ক্যাশ, তুমি চাইছো না টাকা দিতে ডাইরেক্ট, মানে ক্যাশ টাকা দিতে চাইছো না। তুমি কি চাইছো? তুমি টাকাটা দিতে চাইছো ক্রেডিট কার্ডের মাধ্যমে। সিচুয়েশন ক্রিয়েট হলো। এবার এই ক্ষেত্রে দেখো ব্যাপারটা কি, প্রথমে এইটুখানি মানে বলে দিই, আই উড লাইক টু পে, আমি পছন্দ করব, আই উড লাইক আমি পছন্দ করি, আমি পছন্দ করব কি করতে? পে করতে, টাকাটা পে করতে। কিসের মাধ্যমে? ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো এখানে দেখো পেমেন্টের ব্যাপার আছে, পেমেন্ট করা হচ্ছে কার মাধ্যমে? ক্রেডিট কার্ড। আর এটাও একটা সোর্স, পেমেন্টের সোর্স, বুঝতে পেরেছি? তাই এই ক্ষেত্রে আমি কি ইউজ করব? বাই প্রিপোজিশন ব্যবহার করব কার আগে? ক্রেডিটের কার্ডের আগে। খুব ইম্পর্টেন্ট। ব্যবহারিক জীবনে তো মানে এত এক্সাম্পল পাবে, মানে এত ইউজ হবে যেটা আইডিয়া করতে পারবে না। তাহলে একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করলাম যে আমরা হোটেলে ছিলাম, আমরা ক্যাশে টাকা দিতে চাইছি না, আমি চাই ক্রেডিট কার্ডে টাকা দিতে, কারণ আমি ক্যাশ আনিনি, ধরে নাও আমি ক্রেডিট কার্ডে এনেছি। তো তুমি কি বলবে এবার? আই উড লাইক টু পে ড্যাশ ক্রেডিট কার্ড। কি বলবে? বাই ক্রেডিট কার্ড, আমি টাকাটা দিতে চাই আপনাকে। তুমি বিল কাউন্টারে গেছো আর সেই লোককে বলছো আমি টাকাটা আপনাকে দিতে চাই বাই ক্রেডিট কার্ড, আই উড লাইক টু পে বাই ক্রেডিট কার্ড, আমি আপনাকে টাকাটা দিতে চাই ক্রেডিট কার্ডের মাধ্যমে। দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড, এটা সম্পর্কের প্রত্যেকেরই নলেজ আছে আমাদের। দ্বিতীয় নম্বরে আসি, ভালো করে বুঝবে প্রথম আর দ্বিতীয়। উই পেইড ফর দ্য কার বাই চেক, উই পেইড ফর দ্য কার বাই চেক। তার মানে তুমি একটা কার কিনেছো, তুমি একটা কার কিনেছো, একটা গাড়ি কিনেছো। এবার গাড়ি যখন কিনবে নিশ্চয়ই তাকে হচ্ছে পেমেন্ট করতে হবে। আর তুমি পেমেন্টটা কিসের মাধ্যমে করেছো? চেকের মাধ্যমে করেছো। তাহলে এটাও একটা পেমেন্ট মেথড। আর তাই এর আগে কি বসবে আমাদের? বাই প্রিপোজিশন বসবে। বুঝতে পেরেছি? খুব সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার ফর প্রিপোজিশনটা এখানে কেন বসেছে সেটাও একটু বলে দিই। উই পেইড, আমরা টাকা দিয়েছিলাম। ফর দ্য কার, ফর দ্য কার মানে যে গাড়িটা আমরা নিয়েছি বা কিনেছি, মানে একটা গাড়ির জন্য আমরা কি করেছি? টাকাটা দিয়েছি। বুঝতে পেরেছি? তুমি এটাও বলতে পারো উই পেইড ফর 2 পেন্স। তার মানে কি দাঁড়াবে? আমরা টাকা দিয়েছিলাম 2টো পেনের জন্য, মানে 2টো পেন হয়তো তুমি কিনেছো, সেই জন্য তুমি টাকা দিয়েছো। তো সেই ক্ষেত্রে কেনা সেন্সের ক্ষেত্রে আমরা ফরও কিন্তু ইউজ করতে পারি। এবার চলে আসবো যে ক্যাশের ক্ষেত্রে কি হয়। দেখো এখানে কিছু লেখা আছে এক্সেপশন, এটাকে স্টার দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এই কারণে জিনিসগুলো এত স্লোভাবে আমি চলছি যাতে পুরোপুরি ব্রেনে গিয়ে আটকায় ব্যাপারগুলো। এক্সেপশন, আমরা দেখো ক্রেডিট কার্ডের আগে মানে পেমেন্টের আগে, চেকের আগে, এগুলোর ক্ষেত্রে সব আমি বাই দিচ্ছিলাম, কিন্তু কিন্তু তুমি ক্যাশের আগে বাই ইউজ করতে পারবে না। ক্যাশের আগে বাই ইউজ করতে পারবে না, সেই ক্ষেত্রে কি ইউজ করবে? ইন ইউজ করবে। এক্সাম্পলে আসি, আই পেইড ইন ক্যাশ ফর দ্য নিউজ পেপার, আমি যে নিউজ পেপারটা কিনেছিলাম তার পরিবর্তে আমি কি দিয়েছি? টাকা দিয়েছি। মানে আমি এক হাতে নিউজ পেপার নিয়েছি আর এক হাতে আমি টাকাটা পে করে দিয়েছি। বুঝতে পেরেছি? তো ক্যাশের আগে পেমেন্টকে বোঝাচ্ছি আবার, কিন্তু ক্যাশের আগে আমরা বাই বসাতে পারবো না, কি বসাবো? ইন বসাবো। এইবার তোমাদের মনে কোশ্চেন আছে, স্যার কেন? স্যার কেন পেমেন্ট মেথডের আগে তো সব জায়গায় বাই বসাচ্ছিলেন, ক্রেডিট কার্ড, চেক, কিন্তু ক্যাশের ক্ষেত্রে কেন ইন বসালেন? কেন আপনি বাইটা বসালেন না? এটাও বলবো, ভালো করে বুঝে নাও। সাপোজ এই যে ডান দিকের উপরে দেখো যে ক্রেডিট কার্ডটা আছে, সাপোজ তুমি কিছু ক্রেডিট কার্ড তোমার কাছে আছে আর তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে বললে যে দাদা আমাকে ওই নিউজ পেপারটা দিন, আর তার সাথে সাথে ওই চকলেটটা দিন, আর ওই কোল্ড ড্রিঙ্কসটা দিন। দোকানদার দিল 3খানা জিনিস, নিউজ পেপার দিল, বই দিল, চকলেট দিল, কোল্ড ড্রিঙ্কস দিল, সমস্ত কিছু জিনিস দিল যা যা তুমি চাইলে। এবার তুমি কি করলে? দোকানদারকে বললেন যে দাদা আমার কাছে এই যে 6খানা ক্রেডিট কার্ড আছে, এই যে ছবিতে যেমন দেখতে পাচ্ছ এরকম 6টা ক্রেডিট কার্ড আছে, এই নিন আপনি, এই নিন আপনি 6টা ক্রেডিট কার্ড। দোকানদার বলে এটা কি হচ্ছে বোকামি?
আমি ক্রেডিট কার্ড নিয়ে কি করব? আপনি একটা কাজ করতে পারেন, আমি ডাইরেক্ট ক্রেডিট কার্ড নিয়ে কি করবো? এর কি ভ্যালু? এর তো কোনো ভ্যালু নেই। কিছু বুঝতে পারছি? এবার দ্বিতীয় নাম্বার স্টেপ ধরে নাও, তুমি ক্রেডিট কার্ড নয়, তুমি চেক দিতে চাইছো। দোকানদারকে বলে নিন চেক, চেক চেক, আপনি চেক নিন। দোকানদার বলবে আরে আমি চেক নিয়ে কি করব? বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু তুমি যদি ডাইরেক্ট ক্যাশ দাও, দোকানদার কি বলবে? স্যাটিসফাই। দোকানদার স্যাটিসফাই। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তুমি যদি কার্ড দাও তাকে, কার্ড যদি দাও কখনো, তবে কার্ডের ব্যাপারটা কি? কার্ড তুমি যদি ডাইরেক্ট কার্ড দাও, সে কি ডাইরেক্ট কার্ড দিতে পারবে? না। তুমি কি করবে? সেখানে হচ্ছে তোমার পিন নাম্বার দেবে। তোমার কি দাঁড়াচ্ছে? তুমি ডাইরেক্ট পেমেন্ট হচ্ছে না, এটা ইনডাইরেক্টলি একটা পেমেন্ট হচ্ছে। তুমি অনলাইনে ট্রানজ্যাকশনটা করছো, সোয়াইপ করছো কার্ডটা, পিন নাম্বার দিচ্ছ, তারপরে গিয়ে পেমেন্টটা হচ্ছে, ডাইরেক্ট পেমেন্ট হচ্ছে না। দ্বিতীয় নাম্বার চেক। চেকের ক্ষেত্রে তুমি যদি ডাইরেক্ট চেক দাও, ও চেক আবার কি ওই চেকটা দোকানদার সাপোজ নিয়েও নিল, ওই চেকটা আবার সে আরেকজনকে দিতে পারবে? কেউ একজন 100 টাকা দিল, বললো যে ঠিক আছে দাদা, খুচরো তো আমার কাছে নেই, তো আপনি এই চেকটা নিয়ে যান। চলবে? এরকম চলবে না। এই ক্ষেত্রেও যদি সে পেমেন্টটা নিতে চায়, তবে তাকে ব্যাংকের থ্রুতে নিতে হবে। চেকের ক্ষেত্রেও, ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সেরকম, অনলাইন ট্রানজ্যাকশন হচ্ছে ব্যাংকের থ্রুতে, অনলাইনের থ্রুতে। চেকের ক্ষেত্রেও সেম জিনিস। কিন্তু যদি আমি দোকানদারকে ক্যাশ দিই ডাইরেক্ট, দোকানদার কি আবার ব্যাংকে যাবে? দোকানদার বলবে না এবার ওকে, এবার আর কোনো প্রবলেম, তুমি আমাকে ডাইরেক্ট দিচ্ছ ক্যাশ। আগেরগুলো একটা মারফত দ্বারা হচ্ছে, যে ব্যাংকের মারফত, অনলাইনের মারফত হচ্ছে, কিন্তু ক্যাশ ডাইরেক্ট হচ্ছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? আগের দুটো ডাইরেক্ট হচ্ছে না, ক্রেডিট কার্ড আর হচ্ছে এই যে যেটার চেক, এটা ডাইরেক্ট নয়, এটা হচ্ছে একজনের থ্রুতে হচ্ছে, একটা কিছু থ্রুতে হচ্ছে। তাই এই পেমেন্টের আগে আমরা বাই প্রিপোজিশন বসাবো। কিন্তু ক্যাশ ডাইরেক্ট ট্রানজ্যাকশন হয়, আমি তোমাকে 50 টাকা দিলাম, 40 টাকা বিল হয়েছে, সে আমাকে 10 টাকা দেবে, এরকম ট্রানজ্যাকশন হবে, ডাইরেক্ট লিকুইডিটি ফর্মে থাকে ক্যাশ। এই কারণে তার আগে আমরা কি বসাই? ইন প্রিপোজিশন বসাই। খেয়াল রেখো যদি সম্ভব হয় তো। চলে আসি পরেরটাই, পরের এক্সাম্পলের দিকে। আই স্পোক টু হার বাই টেলিফোন। হাউ ডিড আই স্পোক টু হার? হাউ ডিড আই স্পোক টু হার? কিভাবে আমি কমিউনিকেট করছি তার সাথে? টেলিফোনের মাধ্যমে কমিউনিকেট করছি। শুরুতে যেটা দেখছিলাম, কমিউনিকেশনের মাধ্যমটা কি? টেলিফোন। আর তাই টেলিফোনের আগে আমি কি বসাবো? বাই প্রিপোজিশন বসাবো। পরেরটাই চলে আসি, আই উইল সেন্ড ইউ দ্য ইনভয়েস। আশা করছি তোমরা প্রত্যেকে ইনভয়েস জানো। ইনভয়েস মানে কিছু নয়, বিল। যেমন সাপোজ ধরো অনলাইনে কেনাকাটি করলে, ধরে নাও অ্যামাজনে কেনাকাটি করলে, প্রতিটা জিনিসের সাথে কি করে? তোমাকে বিল দেয়, ইনভয়েস দেয়, সেটাই হচ্ছে বিল। এখানে একটা আমি জাস্ট একটা ছবি দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো সেন্টেন্সটা কি বলছে? আই উইল সেন্ড ইউ দ্য ইনভয়েস বাই পোস্ট। সাপোজ এরকম একটা দিন চলে এলো, তুমি অনলাইনের ব্যবসা করছো, তুমি অনলাইনে কোনো বিজনেস করছো, আর তুমি নিজের মাল, তুমি নিজের হচ্ছে যে জিনিসপত্র রয়েছে সেগুলো কোনো কাস্টমারকে ডেলিভার করে দিলে, কিন্তু তুমি কি করেছো? বিলটা পাঠাতে ভুলে গেছো। কাস্টমার ফোন করেছে আর তোমাকে, যে দাদা বিলটাই তো পাঠালেন না। এইবার তুমি কি বললে? ইংলিশে বলবে। কি বলবে? ওকে, নো প্রবলেম, আই উইল সেন্ড ইউ দ্য ইনভয়েস বাই পোস্ট অর বাই ইমেল অর বাই ফ্যাক্স। কিছু বুঝতে পারছি ব্যাপারটা? যেহেতু তোমার এটা জানা আছে যে কমিউনিকেশনের মাধ্যমটা কি হচ্ছে, কমিউনিকেশনের মাধ্যমের আগে কি বসাবো? বাই প্রিপোজিশন। তাই তোমার আর কোনো টেনশনই থাকবে না। তোমার যত সামনে ল্যাঙ্গুয়েজ আসবে, যত সেন্টেন্স আসবে, যত সিচুয়েশন আসুক না কেন, তুমি জানো যে এইরকম কমিউনিকেশনের আগে, কমিউনিকেশন মেথডের আগে কি বসে? বাই প্রিপোজিশন বসে। সুতরাং আর কোনো চিন্তার ব্যাপার নেই। বাই পোস্ট হতে পারে, বাই টেলিফোন হতে পারে, বাই ফ্যাক্স হতে পারে, বাই ইমেল হতে পারে, যে কোনো কিছু জিনিস হতে পারে। পেমেন্ট মেথড আমরা দেখলাম, পেমেন্ট মেথডে যখন ডাইরেক্ট লেনদেন হয় ক্যাশের মাধ্যমে কি হয়? ডাইরেক্ট লেনদেন, তাই ইন প্রিপোজিশন। আর যখন তুমি চেকের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে এগুলোতে পে করবে, তখন ডাইরেক্ট এটা হচ্ছে না, কোনো কিছুর থ্রুতে হচ্ছে, তাই তার আগে বাই প্রিপোজিশন ইউজ করবে। আরও এক্সাম্পল দেখব। উই পেইড ফর দ্য কম্পিউটার বাই চেক। উই পেইড ফর দ্য কম্পিউটার, আমরা কম্পিউটারটা যেটা কিনেছিলাম তার বদলে আমি পে করেছিলাম। কিন্তু হাউ?
হাউ ডিড উই পে, হাউ ডিড উই পে ফর দ্য কম্পিউটার, চেকের মাধ্যমে পে করেছি। আমরা কিভাবে পে করেছি? চেকের মাধ্যমে। পেমেন্ট মেথড ডাইরেক্ট পেমেন্ট, এটা কি ডাইরেক্ট পেমেন্ট মেথড? তুমি বললে না, তাই এর আগে আমি কি বসাবো? বাই প্রিপোজিশন বসাবো। সিম্পল। পরেরটায় চলে আসি, ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড। তুমি দোকানে আছো, ধরে নাও তোমার কাছে ক্যাশের শর্ট আছে, তুমি দোকানদারকে জিজ্ঞাসা করলে, দাদা আমি কি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকাটা দিতে পারি? কি বলবে? ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড। কি বলবে? ক্যান আই পে, আমি কি দিতে পারি টাকা কিসের মাধ্যমে? বাই ক্রেডিট কার্ড। অথবা তোমার কাছে ক্রেডিট কার্ড নেই, তুমি ক্যাশে দিতে চাও, কি বলবে? ক্যান আই পে ইন ক্যাশ। বুঝতে পারলাম ব্যাপার। ক্রেডিট কার্ড আছে, তাই এখানে কি বসে গেল? বাই প্রিপোজিশন। পরেরটাই আসি, প্লিজ কনফার্ম দ্য অর্ডার বাই মেল। প্লিজ কনফার্ম দ্য অর্ডার, প্লিজ কনফার্ম দ্য অর্ডার বাই ইমেল। কিভাবে মেলটাকে কিভাবে হচ্ছে অর্ডারটাকে হচ্ছে কনফার্ম করবে? মেলের দ্বারা, কমিউনিকেশন মাধ্যম, তাই এর আগে কি বসে গেল? বাই প্রিপোজিশন বসে গেল। আশা করি নাম্বার 3 তোমাদের কাছে টোটালি ক্লিয়ার হয়ে গেছে। দুটো জিনিস দেখতে পেলাম সোর্সের মধ্যে, একটা কমিউনিকেশন সোর্স আর একটা হচ্ছে পেমেন্ট মেথড। খেয়াল রেখো, কমিউনিকেশন সোর্সে কি রয়েছে? ইমেলের মারফত, ফ্যাক্সের মারফত, তারপরে হচ্ছে ফোনের মারফত, এইগুলোর মারফত যখনই হচ্ছে তখন তার আগে বাই বসাচ্ছি। যখনই পেমেন্টে আসছি, চেক হোক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলোর আগে বাই। ক্যাশ ডাইরেক্ট ট্রানজ্যাকশন হচ্ছে, তাই ক্যাশের আগে কি বসাবো? ইন প্রিপোজিশন। চলে আসি নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট আর খুব সুন্দর। ডেইলি লাইফে তো তুমি একে বারবার করে ইউজ করবে। বাই যে প্রিপোজিশন বসে, তারপরে যদি আমরা চাই ভার্বের সাথে আইএনজি বসাতে, তো আমরা বসাতে পারি। বাইয়ের পরে যদি ভার্বের সাথে আইএনজি বসে, সেই ক্ষেত্রে কি বোঝাতে চাই? হাউ। হাউ মানে কিভাবে, টু ডু সামথিং, কিভাবে কোনো কিছু করা হলো, কিভাবে কোনো কিছু করা হয়, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। কিভাবে কোনো কিছু করানো হয়, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার হলো ব্যাপারটা? স্যার মিনিংটা টোটালি বুঝতে পারলাম না, এখনই বুঝে যাবে এই সেন্টেন্স দ্বারা। প্লিজ টার্ন অন দ্য রেডিও, প্লিজ টার্ন অন দ্য রেডিও। ভেবে নাও যে এই হচ্ছে তোমার সামনে রেডিও, and someone says to you that please turn on the radio. কেউ তোমাকে বলছে যে এই রেডিওটাকে অন করো। এবার তুমি জিজ্ঞাসা করলে হাউ ক্যান আই ডু সো, কিভাবে আমি এটা করতে পারি? তখন সে বলছে বাই প্রেসিং দ্যাট বাটন। এদিকে দেখো, এই বাটনটা দেখতে পাচ্ছি সবুজ কালারের, এটা অন অফ এর বাটন। তো ওটা বলছে বাই প্রেসিং দ্যাট বাটন। এইভাবে তুমি হচ্ছে কি করো? হচ্ছে রেডিওটাকে টার্ন অন করো। তো আগে প্রথমে সিচুয়েশন বলো যে প্লিজ টার্ন অন দ্য রেডিও, দেন হাউ কিভাবে করবে, কিভাবে করবে? প্রেসিং দ্যাট বাটন, বা অন্য কোনো ভাবে মেথড থাকলে সেটা বলবে। আর যেহেতু তুমি কিভাবে কাজটা করছে এটা বোঝানোর জন্য তার আগে কি ইউজ করবে? বাই প্রিপোজিশন। বুঝতে পেরেছি? খুব খুব ইউজফুল ফর ইয়োর ডেইলি লাইফ সেন্টেন্সেস। মনে থাকবে তো, যে কোনো সিচুয়েশন আনবে, যে কোনো সিচুয়েশন আনবে, তারপরে বলবে যে হচ্ছে এই রকম ভাবে কাজটা করা উচিত, আর তার আগে বাই প্রিপোজিশন বসিয়ে দেবে। তো পরেরটায় চলে আসি, সেকেন্ড এক্সাম্পল, আরো ক্লিয়ার জিনিসটা হবে। ইউ ক্যান উইন হার হার্ট, ইউ ক্যান উইন হার্ট। তুমি তার মনটা জিততে পারবে। তুমি ওর মনটা জিততে পারবে কিভাবে? হাউ ক্যান আই উইন হার হার্ট, প্লিজ টেল মি। তারপরে সে কি বলছে? ইউ ক্যান উইন হার হার্ট বাই ডুইং দিস ওয়ার্ক। যদি তুমি এই কাজটা করো তবে তুমি তার হার্টটা জিততে পারবে। তাহলে তার হার্ট কিভাবে জেতা যাবে? হাউ কিভাবে জেতা যাবে? ডুইং দিস ওয়ার্ক, এইভাবে জেতা যাবে। ডুইং দিস ওয়ার্ক, যদি এই কাজটা করো তবে জেতা যাবে। তো সেই জন্য এর আগে কি বসে গেল? বাই প্রিপোজিশন। কিভাবে? হাউ টু ডু সামথিং, কিভাবে করা যাবে, কিভাবে হার্ট জেতা যাবে? ডুইং দিস ওয়ার্ক। যেহেতু ডুইং দিস ওয়ার্ক বলছো, তাই তার আগে কি বলে দিলে? বাই প্রিপোজিশন। চলো আসি পরের এক্সাম্পলের দিকে।
পরের এক্সাম্পল থেকে অনেক কিছু জিনিস জানতে পারবো। আই গট দ্য জব, আমি চাকরিটা পেয়েছিলাম। বাট হাউ, কিভাবে চাকরি পেয়েছিলে? বাই টেকিং অ্যান এক্সাম, আমি এক্সাম দিয়েছিলাম, এক্সাম দিয়ে চাকরিটা পেয়েছি। বুঝতে পারলাম ব্যাপার? আই গট দ্য জব, আমি চাকরিটা পেয়েছিলাম। হাউ, হাউ ডিড ইউ গট দ্য জব, তুমি কিভাবে জবটা পেয়েছো? বাই টেকিং অ্যান এক্সাম, আমি একটা এক্সাম দিয়েছি, এক্সাম দিয়ে আমি চাকরিটা পেয়েছি। তো হাউ এর অ্যান্সার এটা হলো, তুমি যে চাকরিটা পেয়েছো কিভাবে পেয়েছো সেটা তুমি এখানে বর্ণনা করলে, আর তার আগে কি প্রিপোজিশন দিয়ে দিলে? বাই প্রিপোজিশন দিয়ে দিলে। বুঝতে পেরেছি? সেই কারণে খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একখানা জিনিস লক্ষণীয় যেটা আমার মনে খটকা দিচ্ছে, আশা করি তোমাদের অনেকের মনেও দিচ্ছে, যে আমি চাকরিটা পেয়েছি কিভাবে? এক্সামটা দিয়ে, এক্সাম দিয়েছি তারপরে চাকরি পেয়েছি। তো এখানে টেকিং কেন বসলো? এটা তো গিভিং হওয়াটা উচিত ছিল। আমি পরীক্ষা কি করেছি? দিয়েছি, তো তাহলে তো কি হওয়া উচিত? গিভিং হওয়া উচিত। কিন্তু এখানে কেন টেকিং কেন আছে? এটাকে বুঝি। আর এখানে কি তাহলে এটা ঠিক আছে? 100% এটা ঠিক আছে। টেকিংটা 100% ঠিক আছে। টেকিং মানেই এক্সাম দেওয়া। ব্যাপারটাকে আমি বুঝিয়ে দিই যাতে হোল লাইফে তোমাদের অসুবিধা না হয়। শুধু তোমাদের একটা কাজ, সেটা হচ্ছে এক্সামকে তোমরা ভাবো এক্সাম পেপার। এক্সাম পেপার মানে, ধরে নাও তুমি একজন স্টুডেন্ট, জাস্ট অ্যাজিউম ইউ আর আ স্টুডেন্ট। এই যে ছেলেটা রয়েছে এটাকে তুমি নিজেকে ভেবে নাও। আর এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এ হচ্ছে এক্সামিনার। এবার এক্সামিনার তোমার কাছে এলো কোশ্চেন পেপার নিয়ে, এই যে সাদা রঙের দেখতে পাচ্ছ, এই কোশ্চেন পেপারটা নিয়ে এলো। এবার বলো যে এই এক্সামিনার তোমাকে কি করবে? কোশ্চেন পেপারটা, তোমাকে কোশ্চেন পেপারটা দেবে। এক্সামিনার কি করছে? তোমাকে দেবে। আর তুমি যেহেতু স্টুডেন্ট, তুমি কি করবে? এক্সাম পেপারটা নেবে। বুঝতে পেরেছি? এই যে সেন্টেন্স যেটা ছিল এখানে, যেটা এক্সামের কথা বলছে, এটা এক্সাম মানে এক্সাম পেপারকে রিপ্রেজেন্ট করে। গ্রামারিয়ানরা একে এরকম ভাবে সেট করেছে। এবার বলো যে এক্সাম পেপারটা কে দিচ্ছে কাকে? তুমি বললে এই যে এক্সামিনার যে আছে সে দিচ্ছে। এক্সামিনার এক্সাম পেপার দিচ্ছে। কে নিচ্ছে? তুমি নিচ্ছ। তুমি টেক করছো। তুমি কি করছো? নিচ্ছ। টেক করছো, নিচ্ছ। তাই আমরা এখানে বলি বাই টেকিং অ্যান এক্সাম। টেকিং অ্যান এক্সাম মানে, যেহেতু তুমি স্টুডেন্ট তাই টেকিং অ্যান এক্সাম মানে কি বুঝাবে? তুমি এক্সামটা নিচ্ছ না, দিচ্ছ। এক্সাম দিচ্ছ মিনিংটা বুঝতে পেরেছি ব্যাপারটা? এক্সাম দিচ্ছ কি ইংলিশে কি বলবো? টেকিং অ্যান এক্সাম। কারণ তুমি কোশ্চেন পেপারটা কি করো? রিসিভ করো। বুঝতে পেরেছি? ইউ রিসিভ দ্য কোশ্চেন পেপার, দ্যাট ইজ ওয়াই উই ক্যান ইউজ দ্য ভার্ব টেক। আর যদি এক্সামিনারের কথা বলো, এক্সামিনার কি করছে? দিচ্ছে। তাই এক্সামিনার ক্ষেত্রে এখানে ইউ ক্যান ইউজ দ্য গিভ ভার্ব, গিভ প্লাস আইএনজি, গিভিং। এক্সামিনারের ক্ষেত্রে তুমি গিভিং ইউজ করতে পারো, কিন্তু যেহেতু তুমি স্টুডেন্ট সেহেতু তুমি কি ইউজ করবে? টেকিং। যখন এক্সাম দেবে, তুমি পরীক্ষা দিচ্ছ অ্যাজ আ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হিসাবে, তখন তুমি ওখানে টেক ইউজ করবে। যখন তুমি এক্সামিনার কোশ্চেন পেপার দেয় তাই ওখানে গিভ ইউজ করবে। খেয়াল রেখো, এটা যে কোনো সময় জীবনে যে কোনো কাজে লেগে যেতে পারে। চলে আসে পরেরটা, নাম্বার 5। তো নাম্বার 3 বুঝেছিলাম সোর্স। সোর্স আমাদের কি কি ছিল? প্রথম সোর্স ছিল কমিউনিকেশন কিভাবে করছে। দ্বিতীয় নাম্বার সোর্স ছিল পেমেন্ট মেথড। 4 নাম্বার আমরা কি দেখতে পেলাম? যে হাউ টু ডু সামথিং, কিভাবে আমরা কোনো কাজ করি। কেউ বললো যে প্লিজ টার্ন অন দ্য রেডিও, হাউ? তার অ্যান্সারও সে দিল, কি বললো? বাই প্রেসিং দ্য সুইচ, বাই প্রেসিং দ্যাট বাটন। বুঝতে পেরেছি ব্যাপার? তুমি কাউকে এবার বলবে মোবাইলটা অন করো, প্লিজ টার্ন অন দ্য মোবাইল, অথবা ইউ ক্যান সে প্লিজ সুইচ অফ দ্য মোবাইল, বা বলতে পারো প্লিজ টার্ন অফ দ্য কম্পিউটার। তারপরে যদি তাকে প্রসেসটাকে আরো সেন্টেন্সটাকে যদি আরো বড় করতে চাও, কিভাবে করে দিচ্ছ সেটাও যদি বলতে চাও, তবে বাই প্রিপোজিশন ইউজ করবে। তুমি বলে যে বাই ক্লিকিং দ্যাট সুইচ। বুঝতে পেরেছি ব্যাপারটা?
বাই প্রেসিং দ্যাট বাটন ইউ ক্যান টার্ন অফ দিস কম্পিউটার। তুমি এইভাবে করে কম্পিউটারটাকে কি করতে পারো, টার্ন অফ করতে পারো, বন্ধ করতে পারো। খুব ইম্পর্টেন্ট ছিল এটা। নাম্বার 5 চলে আসি, বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। হোয়াট ইজ আর রিফ্লেক্সিভ প্রোনাউন? এটা আমরা প্রত্যেকে জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, কারণ আমরা এটা ডিসকাস করেছি কোথায়, আমাদের লাস্ট টপিক ভার্বেই। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? সেলফ যুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে, সেলফ অথবা সেলফস যুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হার সেলফ, হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, দেমসেলভস। এই যে ওয়ার্ডগুলো রয়েছে এদেরকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। এবার বাইয়ের সাথেও রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, আর সেই ক্ষেত্রে মিনিংটা কি দেয় দেখো, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ, মানে মন পুরো খুশ হয়ে যাবে যদি এগুলো জেনে যাও। সাপোজ ধরে নাও যে তুমি প্ল্যানিং করছো অনেক দিন ধরে যে কোথাও যাওয়ার, আর তুমি কোনো বন্ধুকে খুঁজে পাওনি যে তোমার সাথে যাবে কোথাও, যে তোমার সাথে ওই ট্রিপে যাবে। মানে তুমি একটা ট্রিপের প্ল্যান করছিলে, কিন্তু তুমি ট্রিপে কাউকে খুঁজে পাচ্ছ না যে তোমার সাথে যাবে, তোমাকে হচ্ছে সঙ্গী হিসেবে, তোমাকে সাথ দেবে। এবার তোমার গার্জেন কি বলছে, আরে তুই যদি যেতে চাস তো একা যা না, তুই আবার হচ্ছে কাকে সাথে নিতে চাস? কি বলছে বাবা, আবার বলি, গার্জেন কি বলছে, আরে তোর যদি যেতে হয় তুই একাই যা, তুই যদি যেতে চাস তো একাই যা। বুঝতে পেরেছি ব্যাপারটা? এই যে একাই যা, এই যে কথাটা রয়েছে, তার জন্য বাইয়ের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার এখানে কি বলেছে, ইউ শুড গো দেয়ার বাই ইয়োর সেলফ, তোমার ওখানে যাওয়া উচিত বাই ইয়োর সেলফ, একা একাই যাওয়া উচিত, কাকে যে সঙ্গী করবে এই করবে কোনো দরকার নেই, বাই ইয়োর সেলফ, ইউ ক্যান গো বাই ইয়োর সেলফ। তুমি ওখানে যেতে পারো নিজের থেকে, একা একাই যেতে পারো, কারোর হেল্প দরকার নেই। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত, কিভাবে, বাই ইয়োর সেলফ, একা একা যাওয়া উচিত। ইউ শুড গো দেয়ার, তোমার ওখানে যাওয়া উচিত, বাই ইয়োর সেলফ, নিজে একা একা যাওয়া উচিত। তো একা একা বোঝাতে গেলে বাইয়ের পরে কি দেব, ইয়োর সেলফ দেব। পরেরটাই চলে আসি, আরো ভালো বুঝতে পারবে। রাজাত ইজ স্টাডিং বাই হিমসেলফ। এই যে স্টুডেন্টটা যেটা দেখতে পাচ্ছ, ওর নাম ধরে নাও রাজাত। আর একদিন কি হয়েছে, ওর যে টিচার রয়েছে সে অ্যাবসেন্ট রয়েছে, সে আসেনি পড়াতে। একে সে কি করেছে, টিচারটা আসেনি একে পড়াতে। এবার এর যে রাজাতের যে বন্ধু রয়েছে সে জিজ্ঞাসা করছে, এই রাজাত কি করছে রে, রাজাত কি করছে? তখন হচ্ছে আরেকজনা উত্তর দিচ্ছে এর রাজাতের বন্ধুকে, আরে রাজাত পড়ছে রে একা একা, রাজাত পড়ছে রে একা একা। এই যে একা একা, একা একার ইংলিশই হচ্ছে এটা, বাইয়ের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কেমন হবে, যেমন এখানে হবে সেই অনুসারে এখানে বসবে। এখানে যদি থাকে হচ্ছে স্নেহা, এখানে হার সেলফ হয়ে যাবে। রাজাত ছেলে, তাই হিমসেলফ। দে থাকলে দেমসেলফস। বুঝতে পেরেছি ব্যাপারটা এটা। তো রাজাত স্টাডিং, রাজাত পড়াশোনা করছে কিভাবে, একা একা, বাই হিমসেলফ। আরে একা একা পড়ছে রাজাত, রাজাতের টিচার আসেনি, রাজাত স্টাডিং বাই হিমসেলফ। আরে আমি একাই কাজটা করে দেবো। ইংলিশ করো, ট্রান্সলেট দিস সেন্টেন্স ইনটু ইংলিশ। আমি একা একাই কাজটা করতে পারবো, আমি একা একাই কাজটা করতে পারবো, তাড়াতাড়ি চেষ্টা করো। প্লিজ ট্রাই টু কনভার্ট দিস সেন্টেন্স ইনটু ইংলিশ। কি বললাম বাংলাটা, আমি একা একাই কাজটা করতে পারবো। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, আমি কাজটা করব। কিভাবে, একা একা, বাই মাই সেলফ, একা একা। বুঝতে পেরেছি ব্যাপারটা? আরো আরেকটা সেন্টেন্স ট্রাই করি, যে কেউ আমাকে সাহায্য করছে না, কেউ আমাকে সাহায্য করে না, আমাকে একা একাই কাজ করতে হবে। নো ওয়ান হেল্পস মি, কেউ আমাকে সাহায্য করে না। নো ওয়ান হেল্পস মি, কেউ আমাকে সাহায্য করে না। সো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাই আমাকে কাজটা করতেই হবে, বাই মাই সেলফ, আমাকে একা একা। বুঝতে পেরেছি, আশা করি তোমরা ধরে নিয়েছো। পরেরটা চলে আসি, লেটস ডু সামথিং বাই আওয়ার সেলফ। বলছে চলো আমরা নিজেরাই কিছু করি।
এরকম হয় না, সাপোজ তোমাদের বন্ধুরা একটা গ্রুপ আছে, তোমরা নিজের থেকেই কাউকে সাহায্য করতে চাইছো বা এরকম কোনো সেন্স বলছো, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করছো যে দরকার নেই আমাদের কারণ সাহায্য, কোনো নেতা মন্ত্রীদের সাহায্য দরকার নেই, চল 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 আমরা নিজেরা যাই আর নিজেরা গিয়ে সাহায্য করি, একা একাই আমরা করবো, যা করবো নিজেরাই। ইংলিশটা কি হবে? লেটস ডু সামথিং, লেটস ডু সামথিং, চলো কিছু করি। কিভাবে? চলো আমরাই নিজেরা কিছু করব, বাই আওয়ার সেলফস, বাই আওয়ার সেলফস। লেটের পরে কি আছে? এটা লেটস মানে কি? লেটের পরে আস আছে, আস মানে আমরা, তাই এখানে কি বসে গেল? আওয়ার সেলফস বসে গেল। পরের এক্সাম্পল আরো চলে আসি, আরো এক্সাম্পল দুটো রেখে দিয়েছি। ধরে নাও একদিন সকালবেলায় তুমি উঠেছ, আর তোমার মা সেদিন তোমাকে বলছে টুডে ইউ হ্যাভ টু মেক ইয়োর বেড বাই ইয়োর সেলফ। তোমার মা তোমাকে বলছে টুডে ইউ হ্যাভ টু মেক ইয়োর বেড বাই ইয়োর সেলফ। এর মানে কি? মা তোমাকে বলছে আজকে তোমাকে তোমার বেড নিজেকেই গুছাতে হবে। কিভাবে? নিজেকেই গোছাতে হবে, কেউ তোমাকে সাহায্য করবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? বাই ইয়োর সেলফ, মানে তোমাকে তোমার বেড গুছাতে হবে। কিভাবে? নিজেকেই গুছাতে হবে। আজ আমি তোমাকে সাহায্য করব না, মা বলছে তোমাকে নিজের বেড নিজেকে সাহায্য করতে হবে। মেক দ্য বেড মানে বেডকে গুছানো, মেক দ্য বেড মানে বেড গুছানোকে বলা হয় মেক দ্য বেড। ইউ হ্যাভ টু মেক দ্য বেড, তোমাকে আজকে নিজেকেই বেড গুছাতে হবে। কিভাবে? বাই ইয়োর সেলফ, তোমাকে নিজেকেই গুছাতে হবে, কেউ সাহায্য করবে না, আমি তো করবই না। বুঝতে পেরেছি ব্যাপারটা? এই সেন্সে ইউ শুড সলভ দ্য কোশ্চেন্স বাই ইয়োর সেলফ। সাপোজ কোনো টিচার বলছে আরে এই ক্যাটাগরির কোশ্চেন তো আমি বারবার করে করিয়েছি, নাও ইটস ইয়োর টার্ন, ইউ শুড সলভ দিস কোশ্চেন্স, ইউ শুড সলভ দিস কোশ্চেন্স, তোমার উচিত এই কোশ্চেনগুলো সলভ করা বাই ইয়োর সেলফ, তোমার নিজেকে নিজে সলভ করতে হবে। আই উইল নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না। বিকজ আই ডিড দিস কনসেপ্ট, কারণ আমি এই কনসেপ্টটা আগে করিয়েছি। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো এক্সামিনার যখন টিচার তোমাকে কি বলছে, তোমাকে কোশ্চেনটা সলভ করতে হবে, কিভাবে? তোমাকে নিজেকেই করতে হবে, সেই ক্ষেত্রে বাই ইয়োর সেলফ দেব। পরেরটাই চলে আসি, নাম্বার 6, আর এটাই হবে লাস্ট পার্ট বাই এর। বাই প্লাস টাইম এক্সপ্রেশন, এটার মানে বোঝাচ্ছে নট লেটার দেন, বিফোর অর অ্যাট আ পার্টিকুলার টাইম। কি বলতে চেয়েছে এক্সাম্পলের মাধ্যমে খুব ভালো করে বোঝা যাবে। তবে বাইরের পরে কি থাকবে? টাইম জাতীয় কোনো একটা ওয়ার্ড থাকলে এই জিনিসগুলো বোঝায়। এক্সাম্পলে আসি, প্লিজ সেন্ড আস দ্য পেমেন্ট, প্লিজ সেন্ড আস দ্য পেমেন্ট। হাউ, যদি হাউ এর কোশ্চেন আসতো কি বলতে? প্লিজ সেন্ড আস দিস, প্লিজ সেন্ড আস দ্য পেমেন্ট বাই পোস্ট, ইউ ক্যান সে। তুমি এটা বলতে পারো। এর আগেই 3 নম্বর বা 4 নম্বর আমরা এটা দেখেছি, সোর্স, পেমেন্ট মেথড অথবা কমিউনিকেশন মেথড। সেই সময় তুমি বলতে পারো বাই পোস্ট, ঠিক আছে, কিন্তু এখানে তুমি কি ইউজ করছো? বাইয়ের পরে টাইম ইউজ করছো, টাইমের এক্সপ্রেশন ইউজ করছো, টাইম ফ্রেজ ইউজ করছো, প্লিজ সেন্ড আস দ্য পেমেন্ট বাই টুমোরো। তো এখানে টাইম আছে আর টাইমের আগে কি বসিয়েছো? বাই বসিয়েছো। এবার তুমি যদি বাই বসাও আর বাইয়ের পরে যদি টাইম থাকে, এর মিনিং কি দাঁড়ায়? এর মিনিং দাঁড়ায় নট লেটার দেন। নট লেটার দেন মানে এর পরে নয়, আমাকে তুমি পেমেন্টটা পাঠাবে বাই টুমোরো, আগামীকালের মধ্যে পাঠাবে। বিফোর মানে আগামীকালের মধ্যে পাঠাবে। অর অ্যাট আ পার্টিকুলার টাইম, অথবা কালকে পাঠালেও চলবে, হয় তুমি কালকের আগে পাঠাও, কালকে পাঠাও, কিন্তু নট লেটার দেন, কিন্তু কালকের পরে যেন না হয়। বুঝতে পেরেছি? টাইম এক্সপ্রেশন মানে 3খানা জিনিস খেয়াল রাখো। বাইয়ের পরে যদি টাইম এক্সপ্রেশন থাকে তার মানে হচ্ছে তুমি কালকে পাঠাতে পারো, কালকের আগে পাঠাতে পারো, কিন্তু নট লেটার দেন টুমোরো, কালকের পরে যেন না হয়ে যায় যে পরশু পাঠাবে, চলবে না। পরের এক্সাম্পল আসি, ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক বাই 4 PM, তোমার অবশ্যই কাজটা করা উচিত বাই 4 PM। বাইয়ের পরে কি আছে? 4 PM মানে টাইম আছে। কি মিনিং বোঝাবে? তোমার কাজটা করা উচিত কখন? 4টের পরে? না না না, হয় তুমি 4টের মধ্যে কাজটা করো, 4টের আগে কাজ করো, কাজটা করে দাও পুরো 4টের সময়ের মধ্যে, অথবা তুমি যদি চাও যে 4:30 করবে, নট লেটার দেন, তুমি যদি চাও যে 4টের পরে করবে, সেটা কিন্তু চলবে না, কারণ কি লেখা আছে? নট লেটার দেন।
তাহলে তুমি এখানে কি লেখা, যদি কেউ তোমাকে বলে ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক বাই 4 PM, তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমাকে কাজটা করতে হবে 4টের আগে, অথবা পুরো 4টের মধ্যে তাকে কাজটা করে দেখাতে হবে। 4:30 করলে চলবে না, 5টা করলে চলবে না, কারণ সে কি বোঝাতে চেয়েছে, বাই বসিয়েছে। বাই মানে সে বলে দিয়েছে আমাকে আগে অথবা 4টের সময়। চলে আসে পরের এক্সাম্পলে, দ্য বয় মাস্ট বি ইন বেড বাই 9 o'clock। তুমি ধরে নাও যে বড় হয়ে গেছো, চাকরি বাকরি পেয়ে গেছো, সন্তানও হয়ে গেছে, তোমার সন্তান জন্মেছে, এবার তুমি চাও যে তোমার চাইল্ডকে তুমি চাও যে 9টার মধ্যে যেন সে বিছানায় চলে যায়, বিছানায় গিয়ে শুয়ে পড়ে, 9টার মধ্যে যেন যায়। 9টাতে গেলেও চলবে বা 9টার আগে গেলেও চলবে, কিন্তু যেন 9:30 না হয়, 10টা না হয়, 11টা না হয়। সেই ক্ষেত্রে তুমি কোন ধরনের সেন্টেন্স ইউজ করবে, টাইম এক্সপ্রেশন আগে বাই ইউজ করবে। কি বললে যে ইউ শুড বি ইন বেড, ইউ শুড বি ইন বেড বাই 9 o'clock আর 9 PM। পরেরটাই চলে আসে, গিভ মি ইয়োর হোমওয়ার্ক বাই ফ্রাইডে। তুমি তোমার হোমওয়ার্ক দেবে বাই ফ্রাইডে, তার মানে ফ্রাইডের আগে দিতে পারো, ফ্রাইডেতে দিতে পারো, কিন্তু স্যাটারডে দিলে চলবে না। ইউ মাস্ট লিভ দ্য রুম, তোমাকে রুম ছাড়তে হবে বাই 11 AM। 11টায় ছাড়লেও চলবে, 10টায় ছাড়লেও চলবে, 11:30, 10:30 ছাড়লেও চলবে, কিন্তু 11:30টায় ছাড়লে চলবে না, 11টার পরে ছাড়লে চলবে না। ক্লিয়ার? তাহলে বাইয়ের সাথে টাইম এক্সপ্রেশনের মিনিং কি দিচ্ছে, তাহলে হচ্ছে নট লেটার দ্যান টাইম এক্সপ্রেশন। যে টাইম এক্সপ্রেশনটা থাকবে তার পরে নয়, তার আগে হতে পারে বা সেই সময়টা হতে পারে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে পুরোটা। আচ্ছা, নাম্বার 7 যদি বলতে হয়, একটা জিনিস বলবো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, বা ইউজ করতে পারি, এটা আমরা খুব ভালো মতো করে জানি। চলো একটা এক্সাম্পলেও চলে আসি। যদি বলা হয় হি is watching the movie। সাপোজ এটা একটা সেন্টেন্স আছে, আগে আমাকে বলো এটা অ্যাক্টিভ না প্যাসিভ, তুমি বলো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে আছে কারণ কে দেখছে সিনেমাটা, সে দেখছে, তাই এখানে সে সামনে আছে। এবার একে তুমি প্যাসিভে করবে, দ্য মুভি সামনে চলে এলো। প্রত্যেকে যেন ভয়েস চেঞ্জকে পুরো আমার কমপ্লিট করানো আছে। দ্য মুভি ইজ আছে তাই ইজ বসিয়ে দিলাম, কন্টিনিউয়াস আছে তাই বিং বসালাম। দ্য মুভি ইজ বিং ওয়াচ আছে, মেন ভার্বের কি করে দেবো, থার্ড ফর্ম করে দেবো, তারপরে কি করে দেবো, বাই লিখবো, আর তারপরে হিয়ার বদলে হিম করে দেবো। তো এখানে আমি কাকে বসাচ্ছি, বাইকে বসাচ্ছি। বাইকে কি হিসাবে রিপ্রেজেন্ট করছি, ডুয়ারকে চিনানোর জন্য আমি বাইকে রিপ্রেজেন্ট করছি। ডুয়ার মানে যে কাজটা করে। দ্য মুভিটা দেখা হচ্ছে কার দ্বারা, তার দ্বারা। তো এই যে তার দ্বারা যে দেখা হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করছে কে, বাই। বাই বলে দিল যে আমার পরে কে আছে, ডুয়ার আছে প্যাসিভ ভয়েসে। যে কাজটা কে করছে, হিম, হিম করছে। তো বাই রিপ্রেজেন্ট করে কাকে, ডুয়ারকে। এটা কিসের মাধ্যমে করে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে করে। তো 7খানা ইউসেজ আমরা দেখলাম যে বাইয়ের। এরপরে আমরা নেক্সট ডেতে নেক্সট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তোমাদের কাজ হচ্ছে সমস্ত সেন্টেন্স, সমস্ত যে 7খানা যে পার্ট যেটা আমরা করলাম সেগুলোতে তোমরা বারবার করে রিপিট করা। ভিডিওটা অন্তত 2 থেকে 3 বার দেখো, মিনিমাম বলছি। যদি তার থেকে বেশি দেখো তো আরও বেশি কাজে লাগবে। আর শুধু ভিডিও দেখলে চলবে না, তোমাদের কাজ হচ্ছে বেশি থেকে ম্যাক্সিমাম এক্সাম্পল রেডি করা নিজের থেকে। প্রথমে বাংলায় ভাবো, তারপরে তাকে ট্রান্সলেট করো ইংলিশে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট ডে আবার।